সবশেষ ম্যাচে যেভাবে বাংলাদেশ পরাজিত হয়েছে এবং তারপরে সবচেয়ে আলোচিত বিষয় নাজমুল হোসেন শান্তকে নিয়ে একটা ইভেন্ট খোলা হয়েছে। নাজমুল শান্ত দলে থাকলে আমাকেও খেলায় নিতে হবে, এরকম টাইপের কিছু একটা, হয়তো স্ক্রিনে আপনারা দেখছেন। নাজমুল হোসেন শান্তর ফর্ম নিয়ে, ক্যাপ্টেন্সি নিয়ে, প্রেজেন্স নিয়ে এত বেশি প্রশ্ন তৈরি হয়েছে যে নাজমুল শান্ত যদি বাংলাদেশ দলের হয়ে পরের ম্যাচে খেলে, নাজমুল শান্তকে যদি 11-এ বিবেচনা করা হয়, তাহলে সাধারণ মানুষ যারা, তাদের দাবি তাদেরকেও দলে রাখতে হবে। তার মানে সাধারণ মানুষের যে পারফরমেন্স, গড়পড়তা পারফরমেন্স, প্রফেশনাল ক্রিকেটের সাথে নিশ্চয়ই আমাদের ব্যক্তিগত ক্রিকেটীয় পারফরমেন্স মিলবে না, কিন্তু সেই পারফরমেন্সকে ক্যাপ্টেনের পারফরমেন্সের সাথে তুলনা করা হচ্ছে এবং এই ইভেন্টে বেশ হাস্যরসাত্মক আলোচনা চলছে। নাজমুল হোসেন শান্তকে তাহলে পরের ম্যাচে বাংলাদেশ যেই ম্যাচটা খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে, সেখানটায় রাওয়ালপিন্ডিতে থাকছেন না, ক্যাপ্টেনকে বাদ রেখে কি বাংলাদেশ দল তার 11 সাজাবে? এমন ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু? শান্ত বাদ পড়লে ক্যাপ্টেন্সি কে করবে? অনেকগুলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে যাবার আগে আমি কিছু ফ্যাক্টস আলোচনা করতে চাই এবং ডেফিনেটলি এই প্রশ্নের উত্তর আপনাদের সামনে আমি তুলে ধরবো এই আলোচনাতেই। দেখুন, বাংলাদেশ যে ম্যাচটা হেরেছে, এখানটায় নাজমুল শান্ত এবং পুরো দল, ম্যানেজমেন্ট যারা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করেছে, তাদের যথেষ্ট প্রভাব রয়েছে। সবচেয়ে বড় জায়গা যেটা, ক্যাপ্টেন হি হ্যাজ টু লিড ফ্রম দ্য ফ্রন্ট। কিন্তু ক্যাপ্টেনকে যখন আমরা দেখি যে বাংলাদেশ দল তার বোলিং ইনিংসে মুস্তাফিজকে দিয়ে এবং তাসকিনকে দিয়ে ওপেন করায়, ফার্স্ট চেঞ্জে আমরা দেখি যে তানজিম সাকিবকে আনা হয়, আমার কাছে মনে হয় ভারতীয় ব্যাটিং ইনিংসের সবচেয়ে সুবিধাটা আমরা করে দিয়েছিলাম। দুই ব্যাটসম্যান যে প্রায় 70 রানসের কাছাকাছি একটা পার্টনারশিপ করলেন, সেই জায়গার প্ল্যাটফর্মটা আমরা করে দিয়েছিলাম আমাদের ওই পার্টিকুলার ডিসিশনের মাধ্যমে। দুজন বোলার বল করেছেন, কিন্তু তানজিম হাসান সাকিব তিনি একদম নতুন বলের বোলার। তানজিম সাকিব যেভাবে নতুন বলে উইকেট টেকিং অ্যাবিলিটি নানা সময়ে দেখিয়েছে, সেই তানজিম সাকিবকে আমরা চেঞ্জ বোলার হিসেবে এনেছি। মুস্তাফিজের উপর ভরসা রাখা হয়েছে। মুস্তাফিজ যে জাতীয় দলে ইদানিং সময়ে খেলছেনই অনেকটা নামের ভারে, ফিজ ওই যে একটা নাম মুস্তাফিজুর রহমান, অভিষেকের পর একদম উল্টে পাল্টে ফেলেছিলেন পৃথিবী। এখন তিনি আইপিএল এ ব্রাত্য থাকেন, বিপিএল এ পারফর্ম করতে পারেন না, আন্ডার পারফর্মারদের একজন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে অনেক বড় বড় ক্রিকেটার বিপিএল এ আসেন নাই, সেই গড়পড়তা অথবা মাঝারি মানের থেকেও নিচের মানের ক্রিকেটাররা, ব্যাটাররা মুস্তাফিজের বলে পিটিয়ে সুতা খুলে ফেলে। সেই ফিজ হচ্ছে অটোমেটিক চয়েস। ইন্টারেস্টিং পার্ট যেটা, বাংলাদেশ দল নাহিদ রানার মতো একজন পেসারকে, যাকে নিয়ে ম্যাচের আগে প্রচুর অ্যানালিসিস করেছে ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক, তাদের মিডিয়া, তাদের সমর্থক, চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করা সাংবাদিকরা সবাই, সেই নাহিদ রানাকে একাদশে রাখা হয় নাই। এখন আপনারা বলতে পারেন যে তাসকিন, তানজিম সাকিব, নাহিদ রানা সবাই যদি থাকে বাদ পড়বে কি? আবার ফিজকেও আপনি খেলাইতে চান, বা এরকম উইকেটে ফিজের খুব প্রয়োজনীয়তা রয়েছে। একটা ব্যাপার কি, বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট কোনোভাবে বোঝার চেষ্টা করেছে, নাহিদ রানা ইজ আ সারপ্রাইজ প্যাকেজ। নাহিদ রানা ইন্টারন্যাশনাল ক্রিকেট খুব বেশি দিন খেলেন নাই। এই টাইপের বোলাররা, এই টাইপের ক্রিকেটাররা, এই টাইপের ব্যাটার, মানে যেই হোক না কেন, তার রোলটা যাই হোক না কেন, যখন আপনি তাকে দলভুক্ত করবেন, 11-এ থাকবেন, তাকে নিয়ে একটু হলেও কিন্তু চিন্তা ভাবনা, সচেতনতা কাজ করে। বাংলাদেশের সেই জায়গাটায় ক্লিক করার সুযোগ থাকলেও এন্ড অফ দ্য ডে বাংলাদেশ ক্রিকেট টিম, বাংলাদেশ ম্যানেজমেন্ট, বাংলাদেশ ক্যাপ্টেন সেই বাটনটা প্রেস করেনি। বাংলাদেশ দলকে নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে যে ব্যাখ্যাটা সবচেয়ে বেশি উঠে এসেছে ইন্ডিয়ার দিক থেকে, যে বাংলাদেশে একজন স্পিনার কম ছিল, ওই জায়গাটায় কি আমরা কোনোভাবে নাসুম আহমেদকে অ্যাকোমোডেট করার চেষ্টা করতে পারতাম না? বাংলাদেশ একজন বাঁহাতি স্পিনারকে খেলাচ্ছে না, লেফট আর্ম অর্থোডক্স ছাড়া বাংলাদেশ খেলতে নামছে 50 ওভার্স ক্রিকেটে, এটাও কি কিছুটা হলো চমকপ্রদ ছিল না? বাংলাদেশ দলের পুরো দল নির্বাচনের ক্ষেত্রে অসংখ্য প্রশ্ন রয়েছে। মুস্তাফিজ অটো চয়েস, নাহিদ রানাকে খেলানো হয় নাই, তানজিম সাকিবকে খেলানো হলেও নতুন বল তার হাতে তুলে দেওয়া হয় নাই। বোঝাই যাচ্ছে যে স্পিনিং ট্র্যাক টাইপের একটা হবে, যেখানটায় 300 রানস এরকমটা হবে না, 270-80 হলেই অনেক বড় চ্যালেঞ্জিং হতে পারে। বাংলাদেশ সে জায়গায় 230-এর কাছাকাছি করেছে। সেখানটায় আপনি একজন স্পিনার কম নিয়ে খেলেছেন। সাকিব আল হাসানকে বাংলাদেশ মিস করেছে ভাই। ধরুন আপনি কোন একজন ক্রিকেটারকে মিস করছেন, তিনি খেলতে পারছেন না, তার রিপ্লেসমেন্টে তার মতো না হলেও তার 60%, 70% যিনি ডেলিভার করতে পারেন, এরকম একজনকে তো খেলাবেন। ধরুন সাকিব যদি ব্যাটার হিসেবেও থাকতেন, আপনি কি একজন বাঁহাতি স্পিনার খেলাতেন না? এই প্রশ্নের উত্তরগুলো কে দেবে?
বাংলাদেশ দলকে এখন আমরা বলতেই শুনি, যে কোনো সাক্ষাৎকারে আলোচনা হলেই শুনি যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে গেছে, বাংলাদেশ অনেক ভালো করতে চায়। কিন্তু এন্ড অফ দ্য ডে এই দলটা যখন খেলতে নামে, এই দলটা যখন খেলতে নেমেছে, তারা কতটুকু প্রপার প্ল্যান করে নেমেছিল। লেটস কাম টু দ্য ফার্স্ট পয়েন্ট দ্যাট আই স্টার্টেড ডিসকাসিং at the first part of my content, যে নাজমুল হোসেন শান্ত তিনি কি অবশেষে বাদ পাচ্ছেন। দেখুন, পরের ম্যাচে বাংলাদেশ যখন নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে নামবে, সেখানটায় কিন্তু খুব সিরিয়াস একটা ডিসকাশন রয়েছে। সিরিয়াস ডিসকাশনের কারণটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি ফিট হয়ে যাবেন আশা করাই যাচ্ছে, এবং মাহমুদুল্লাহ রিয়াদ যদি পরের ম্যাচে খেলেন, ডেফিনেটলি মাহমুদুল্লাহ রিয়াদকে জায়গা করে দেওয়ার জন্য আপনি জাকির আলী অনিককে অথবা তাহিদ হৃদয়কে বসাবেন না। মাহমুদুল্লাহ প্রথম ম্যাচে খেললে আপনি এই দুইজনের একজনকে বসিয়ে দিতেন, মাহমুদুল্লাহ সেই জায়গাটায় খেলতো। কিন্তু এই দুজন যখন 154 রানের পার্টনারশিপ করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসেই যেটা ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ, বাংলাদেশের 6 উইকেট পার্টনারশিপে যেটা সর্বোচ্চ, ভারতের বিপক্ষে যে কোনো দলের 6 উইকেট পার্টনারশিপে যেটা সর্বোচ্চ, নিশ্চয়ই এই দুই ব্যাটারকে আপনারা অথবা এই দুই ব্যাটারের একজনকে বসিয়ে রিয়াদকে জায়গা করে দেবেন না। তারা খেলবেনই, তারা অবশ্যই খেলবেন। তাহিদ হৃদয় অবশ্যই খেলবেন, সেঞ্চুরিয়ান এন্ড জাকির আলী অনিক, যার অভিষেকের পর 6 ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত, এবং এই 6 ম্যাচে তার স্ট্রাইক রেট বলেন, তার এভারেজ বলেন, তার ডেডিকেশন বলেন, 4-5টা উইকেট চলে যাবার পর তিনি যেভাবে দাঁড়িয়ে যান দেয়াল হয়ে, সেই প্রবণতা বলেন, তাকে অমিট করার কোনো সুযোগ নেই। সো রিয়াদ কোন জায়গাটায় খেলবেন? সেখানে কি শান্তকে বাদ দেওয়া হবে? শান্তকে বাদ দিয়ে, শান্তকে বসিয়ে মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন করে রিয়াদ সেখানটায় খেলবেন? নাকি মুশফিকুর রহিমকে ড্রপ করা হবে, তিনিও 0 করেছেন, নাকি সৌম্য সরকারকে 0 ড্রপ করা হবে? এই আলোচনা যখন আসছে, তখন আমার কাছে মনে হয় যে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গাটা, মাহমুদুল্লাহ যদি ফিট থাকেন, সেই জায়গায় কাকে ড্রপ করে মাহমুদুল্লাহকে 11 অ্যাকোমোডেট করা হবে, এটা একটা বিগ কোয়েশ্চেন। পরের ম্যাচ রাওয়ালপিন্ডিতে অনেক ছক্কা হবে, অনেক রানস হবে এক্সপেক্টেড, সেই জায়গাটায় ডেফিনেটলি আপনি লোয়ার মিডিলে মাহমুদুল্লাহর মতো একজনকে চাইবেন। সো মাহমুদুল্লাহ কার জায়গায় খেলবে? নাজমুল হোসেন শান্তকে ড্রপ করার যে আলোচনা চলছে, শান্ত খেললে আমাকেও নেওয়া হোক যে ইভেন্ট খোলা হয়েছে, সেটা বাস্তবায়িত হবে না। একটু প্র্যাকটিক্যালি চিন্তা করুন, নাজমুল হোসেন শান্ত তিনি এই ম্যাচে 0 করলেও তিনি সবশেষ যে ওয়ানডেটা খেলেছেন, সেখানটায় তিনি ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন, বাংলাদেশ জিতেছিল। এই ম্যাচের আগে যদি 5টা যে ওয়ানডে খেলেছিলেন, সেই 5 ওয়ানডেতে নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেছেন, 122 করেছিলেন, অপরাজিত ছিলেন শ্রীলঙ্কার এগেইনস্টে, সেখানটায়ও তিনি ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন। শেষ 5 ওয়ানডের 2টায় তিনি ম্যান অফ দ্য ম্যাচ। অনেক প্রশ্ন থাকতে পারে শান্তর অ্যাবিলিটি নিয়ে, ব্যাটিং নিয়ে, প্রশ্নবিদ্ধ হতে পারে তার ক্যাপ্টেন্সি, কিন্তু পারফরমেন্স ওয়াইজ নাজমুল হোসেন শান্ত একটা 0 করে দলের বাইরে চলে যাবেন, এই চিন্তাটা না করাই ভালো। আরেকটা কথা বলি, শেষ করব। আনফিট সৌম্য সরকারের থেকে আমার কাছে মনে হয় লিটন কুমার দাস ইজ আ বেটার অপশন, অ্যাকর্ডিং টু হিজ কিপিং অ্যাবিলিটি, অ্যাকর্ডিং টু দ্য রোল হি প্লেড অ্যাজ আ ব্যাটার, রাইট হ্যান্ডি ব্যাটার। I think লিটন কুমার দাস could be a good and great solution. আমরা অনেক ক্ষেত্রেই কিছু ক্রিকেটারকে বেনিফিট অফ ডাউট দিয়ে ফিটনেসের দিকে না তাকিয়ে নিয়ে যাই, বাট লিটন কুমার দাস বিপিএল খুব একটা খারাপ করে নাই। দল চেঞ্জেরও সুযোগ ছিল, যাই হোক সেটা পরের আলোচনা, বাট লিটন থাকলে আমার কাছে মনে হয় আমরা আরো বেশি হোপফুল হতে পারতাম। টেক গ্রেট কেয়ার, সবাই ভালো থাকবেন।